শুধু স্বশিক্ষিত অভিনয় প্রতিভার উত্তরণই একমাত্র রসায়ন নয় উত্তম কুমারের কাল জয়ের। মার্লন ব্র্যান্ডো বা সোফিয়া লোরেন বা এলিজাবেথ টেলরকে নিয়ে বিশ্বজোড়া মাতামাতির পিছনে শুধুমাত্র অভিনয় প্রণোদনাই তো কাজ করেনি। ব্যক্তিত্ব, ব্যক্তিজীবনের পাঁচফোড়ন, রহস্য সব মিলিয়ে এক ভিন্ন মাত্রা না থাকলে তারকার কক্ষপথে স্থির থাকা যায় না। তারকার ভাবমূর্তিকে হতে হয় ব্লটিং পেপারের মতো, যে স্তাবকতা এবং কেচ্ছাকে শুষিয়ে নিতে পারে সহজেই। উত্তম কুমারের ক্ষেত্রে সেসব একটু বেশি মাত্রাতেই ছিল। কোনো অন্যায়বোধ না জাগিয়েও সদ্য স্বাধীনতা পাওয়া দেশের পুরুষ ও নারীর মধ্যে তিনি জাগিয়ে তুলতে পেরেছিলেন রোম্যান্সের স্বপ্ন। সপ্তপদী ছবির সেই সংলাপে ও আমাকে টাচ করবে না, চয়ের ওপরে কি একটু বাড়তি চাপ? সুচিত্রা সেনের ঘাড় ঘুরে যাচ্ছে, ঘন শ্বাস পড়ছে। আসলে তো স্পর্শ করার বাসনা উত্তুঙ্গ হচ্ছে দর্শকের মন ও শরীরেও। এই স্পর্শ করা এবং তার চেয়েও বেশি না করার অসামান্য দোলাচলের মধ্যে লুকিয়ে রইল তাঁদের রসায়ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মনে করে দেখো বন্ধুরা, হারানো সুরে উত্তমের সেই স্বর্গীয় অপ্রতিভতাকে। প্রেমে পড়লে পুরুষ কি আজও এমনই বোকা হয়ে যায় না, এই চূড়ান্ত জেট এজেও? রাস্তায় সুচিত্রার সঙ্গে দেখা হওয়ার পরে লাজুক ও বিহ্বল যুবকটি গাছের পাতা ছিঁড়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। মুগ্ধতার এমন পরিসর তো উপমারহিত। আসলে উত্তম কুমার স্বাধীনতার পরে যেন শাপভ্রষ্ট দেবদূত। তিনি আমাদের দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। প্রবল আবেদনময়ী সুপ্রিয়া, ব্যক্তিত্বময়ী অরুন্ধতী দেবী, পাড়ার মেয়ে সাবিত্রী বা চারুলতা মাধবী উত্তম সান্নিধ্যে স্বচ্ছন্দে গীতি কবিতা হয়ে যেতেন। কেননা উত্তম বাঙালি সমাজের সব বাস্তবতা মেনেই শেষ পর্যন্ত প্রেমিক, কিন্তু প্রায় কখনোই দায়িত্বহীন প্রেমিক নন। প্রণয়িনী যদি তাকে প্রেমিকের বদলে শয়তান হিসাবেও দেখে, তবু বিচলিত হবেন না। উত্তম কুমারের হাসিটুকুই তার প্রায়শ্চিত্ত। অন্য সবাই কৈফিয়ত দিতে গিয়ে হেরে গেছে। তবে অন্য নায়িকারা গীতি কবিতা হলেও উত্তম সুচিত্রা জুটি হলো সেই মহাকাব্য যা এই গ্রহে আর কখনো লেখা হবে না। পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। এই মহাকাব্যে কার অবদান বেশি তা নিয়ে তর্ক চলে। যদিও এক সাক্ষাৎকারে উত্তম নিজে বলেছেন তার ক্যারিয়ারের 12টা বেজে যাচ্ছিল, রমা এসে তাকে বাঁচিয়ে দেন। তার কথায়, তার আগে তো অন্য নায়িকাদের সঙ্গে প্রেমের ডায়লগ বলতে গিয়ে মনের মধ্যে কোনো উত্তাপই বোধ করতাম না। এমপি প্রোডাকশনসের 74.5 এই ছবিতে সুচিত্রা সেন নামে এক নায়িকার সঙ্গে অভিনয় করতে গিয়ে বুঝতে পারলাম আমার নায়িকা এসে গিয়েছে। এ তো গেল নায়িকার সংবাদ। নায়ক হিসাবে উত্তমের সাম্রাজ্যে একজনই সমান সমানে টেক্কা দিয়ে গেছেন 50-এর দশকের পরে। বাইনারি বিলাসী বাঙালির কাছে যা এক শেষহীন তর্কের বিষয়। উত্তম বনাম সৌমিত্র, মোটামুটি একই বৃত্তে পাক খাচ্ছিল এই তর্ক 80 জুলাই, অর্থাৎ উত্তম কুমারের প্রয়াণ পর্যন্ত। ময়ূরবাহনকে তুলে এনে সৌমিত্রপন্থীদের বক্তব্য থাকত, রাজবেশী উত্তম নিজেই তো সৌমিত্রর ওই অপূর্ব দ্যুতিতে ঘাবড়ে গিয়েছিলেন মুখোমুখি প্রথম দৃশ্যে। অন্যদিকে টিম উত্তমের বক্তব্য, স্ত্রী ছবিতে সৌমিত্রকে বলে পা ছোঁয়াতে দেননি উত্তম কুমার। বিশেষ করে মদ্যপান সংক্রান্ত দৃশ্য এবং সংলাপগুলিতে এক পক্ষ যদি বলে সংসার সীমান্তে, অন্য পক্ষের পাল্টা চাল বিচারক। এক পক্ষ যদি তোলে কবিতা এবং এক্ষণ পত্রিকার সম্পাদনার কথা, অন্য পক্ষের যুক্তি স্বপ্রশিক্ষণ, লেগে থাকার জেদ, স্রেফ অভিনয় ক্ষমতা দিয়ে উৎপল দত্ত উচ্চারিত ওথেলোকে আত্মস্থ করে নেওয়ার দক্ষতা সপ্তপদীতে। এক দলের উচ্ছ্বাস দীর্ঘকায় সৌষ্ঠব নিয়ে অন্য পক্ষের তুরুপের তাস ভুবন মোহিনী হাসি। একজনের তীব্র মেধা, অন্যজনের গভীর আবেদন। ব্যক্তিজীবনে এই দুজনের সম্পর্ক কতটা সুমধুর
এবং আস্থাপূর্ণ ছিল, যা শেষ জীবন পর্যন্ত বহু আলোচনায় সৌমিত্র উল্লেখ করেছেন। সে প্রশ্ন এখানে অবান্তর, কারণ বাইনারি বিলাসী বাঙালির মধ্যে এই তর্ক নিঃসন্দেহে চলবে আরও দীর্ঘদিন। ইতিমধ্যেই যা বঙ্গজীবনের স্থায়ী অঙ্গ হয়ে গিয়েছে। নির্মল দে পরিচালিত বসু পরিবারে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও যে অভূতপূর্ব যাত্রার সূচনা করেছিলেন উত্তম, তা মুক্তি পেয়েছিল 1952 সালে। মনে রাখতে হবে, সে বছর আমাদের দেশে প্রথম সাধারণ নির্বাচন হলো। ভারতীয়রা প্রথম গণতন্ত্রের স্বাদ পেলেন। মানে দেশের প্রধানমন্ত্রী আর পাড়ার হরিপদ দুজনেই একইভাবে ভোট দিতে পারলেন। দুজনের ভোটের দাম এক হয়ে গেল। সে বছরই উত্তমের প্রথম সাফল্য। এই সাফল্য সিনেমাতেও এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের ছায়া ফেলেছিল, যার ফসল উত্তম কুমার। পরবর্তী সাফল্য ওই বছরই 74.5 ছবিতে, যেখানে উত্তমের পাশে পাবনা থেকে আসা সেই সুন্দরী, যার সঙ্গে গ্রেটা গার্বোর তুলনা হবে অচিরেই, সেই সুচিত্রা সেনের সঙ্গেই 2 বছর পরেই মুক্তি পেল অগ্নি পরীক্ষা 1954 সালে এবং অবশেষে সাপমোচন 1955 সালে। স্বাধীনতা উত্তর বিক্ষিপ্ত স্বপ্নভঙ্গ হওয়া দেশভাগে জর্জরিত বাঙালির অন্ধকার ঘরে ফুলের মতো সহজ হয়ে এলো ভালোবাসা। বাঙালির ঘুমে শিউলির ঘ্রাণ ফিরে এলো যেন। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এ কথা বলার এবং শোনার লোভে দিগন্ত পর্যন্ত পৌঁছে যেতে লাগলো উত্তরা, পূরবী, দর্পণা, প্রাচী, ইন্দিরার সামনের লাইন। চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায় লিখেছেন, আসলে যে কোনো চরিত্রই অতি কথা বা মিথের জন্ম দিতে পারে যদি তা কোনো সন্দর্ভের প্ররোচনা পায়। উত্তম কুমার আমাদের সমাজে গল্পে, গুজবে, কেশবিন্যাসে, চালচলনে শুধু সঞ্জীবনী অভিনেতা নন। তিনি যে অতি কথার জন্ম দিয়েছেন তা তাঁর অভিনয় প্রতিভার জন্য শুধু নয়, বরং সেই মুহূর্তগুলোর জন্য যা ওই অভিনয়কে বাস্তবায়িত করে। কিংবদন্তিরও তো ঐতিহাসিক ভিত্তি থাকে। আসলে সুভাষচন্দ্র যে কারণে স্বাধীনতার পরে নেতাজি হয়ে গেলেন, উত্তম কুমারও প্রায় সে কারণেই তার শারীরিক প্রয়াণের পরে এই দীর্ঘ সময়ে মহানায়ক হয়ে থেকে গেলেন। দুজনেরই ইতিহাস থেকে অন্তর্ধানের সুযোগ ঘটেছিল। সত্যি কথা বলতে কি, তথাকথিত বিমান দুর্ঘটনার পরে সুভাষচন্দ্রের আর ইতিহাসের কাছে জবাবদিহি করার কোনো দায় রইল না। তিনি আছেন, এই তো যথেষ্ট। একইভাবে সাংস্কৃতিক কৌলিন্য না থাকলেও উত্তম কুমারের ছাড়পত্র আজও এই 21 শতকে অবাধ। অর্থাৎ তিনি জনসাধারণের একজন, তিনি প্রান্তিক বলেই কেন্দ্রে আসতে পারেন। মনে রাখতে হবে, সাপমোচনের নায়ক কলকাতায় এসেছেন 1955 সালে, যে বছর পথের পাঁচালী মুক্তি পায়। সত্যজিতের অপরাজিত ছবির অপূর্ব কুমার রায়ের মতো সাংস্কৃতিক আভিজাত্য তার নেই, কিন্তু তারও সেই গ্রাম থেকে কলকাতায় আসা এবং গ্রাম থেকে শহরে আসার এই উপাখ্যানে উত্তম কুমার অস্টারলিটজ ফেরত নেপোলিয়ানের মতো সাধারণ দর্শকের মন লুটপাট করে নেন। শহরের মধ্যে এক অন্যরকম গ্রাম জীবন যেন তৈরি হয় এবং উত্তম কুমার সেই নগরপল্লীতে লোকগাথার অবিসংবাদিত নায়ক হয়ে ওঠেন। অনেক বুদ্ধিজীবী সে সময় গুরুত্ব দেননি উত্তম কুমারের শৈলী এবং তার অভিনয়কে। বারবার সমালোচনা হয়েছে তার ইংরেজি উচ্চারণের, কিন্তু ওরা হয়তো বুঝতে ভুল করেছিলেন যে 50 এবং 60-এর দশকের সামাজিক অস্থিরতায় রূপলী পর্দায় এমন এক শান্তিনিকেতন তৈরি করতে পারছিলেন উত্তম, যেখানে শেষ পর্যন্ত স্থিতাবস্থায় ধ্রুবক। তার গরিব চরিত্রগুলি নায়িকারা বড়লোক হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে পুনর্মিলিত হয়। উত্তম কুমার অভিনীত চরিত্রের উপস্থিতিতে কখনোই বিপন্ন বোধ করে না চালু মতাদর্শ।
সেই শিল্পীর স্মৃতির পাতা থেকে উত্তম কুমার এবং সুচিত্রা সেন সম্বন্ধে বলা কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করছি আজ। হংসরাজ ছবির হাসিমাখা সরল মুখের সেই কিশোর বাংলা ইন্ডাস্ট্রিতে 60 বছর পার করলেন। দীর্ঘ সফরের পাওয়া না পাওয়া হিসাব মেলালেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। উত্তম কুমার থেকে ভানু বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় তার ঝুলিতে রথী মহারথীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। শুরুটা হয়েছিল 1966 সালে। বাবার হাত ধরে উত্তর কলকাতার এক ইলেকট্রিক অফিসে গিয়েছিলেন। ছোট্ট ছেলেটি নজরে পড়েন সলিল দত্তের সহকারীর। সরাসরি তার বাবার কাছে দেন ছেলের জন্য অভিনয়ের প্রস্তাব। সেই সুবাদেই সলিল দত্ত পরিচালিত প্রস্তর স্বাক্ষর দিয়ে বড় পর্দায় অভিষেক। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। শিশু শিল্পী হিসেবে জার্নি শুরু করার পরে দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে 60টা বছর কাটিয়ে ফেললেন তিনি। সম্প্রতি এক ছবির শুটিংয়ে ব্যস্ত, সেই কাজের ফাঁকেই দিলেন আড্ডা। যাত্রাপথ নিয়ে অরিন্দম বললেন, এখনো অবাক লাগে, চোখের পলকে এতগুলো বছর কাটিয়ে ফেললাম। এত বছরে অপ্রাপ্তির থেকে প্রাপ্তির পাল্লাই ভারী। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, রবি ঘোষ, অনুপ কুমার, জহর রায় সহ আরো অনেক গুণী মানুষের সান্নিধ্য আমাকে মুগ্ধ করে রেখেছিল। এই দীর্ঘ পথ চলার মাঝে কোনো আফসোস আছে কিনা প্রশ্ন করাতে তিনি বলেন, একটা আফসোস রয়ে গেল, তা হলো মহানায়িকার সঙ্গে কাজ করা হলো না। তবে ওর সঙ্গে আলাপের দিনটা আজও স্মৃতিতে উজ্জ্বল। উত্তম কুমারকে অরিন্দম গঙ্গোপাধ্যায় কাকু বলে ডাকতেন। তিনি বললেন, উত্তম কাকুই একদিন আলাপ করালেন আমাকে সুচিত্রা সেনের সঙ্গে। আমি তখন একটি ছবির শুটিং করতে টেকনিশিয়ানে গিয়েছি। উত্তম কাকু বললেন, পাশের ফ্লোরে রমা শুটিং করছেন, চল তোকে আলাপ করাই। মেকআপ রুমে ঢুকতেই আমাদের মহানায়ক মহানায়িকার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আলাপের দিনটা আজও স্মৃতিতে উজ্জ্বল। সুচিত্রা সেন আমাকে প্রথম প্রশ্ন করলেন, তুমি আমায় ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। তারপরেই বললেন, কতটা ভালোবাসো? আমি দুহাত বাড়িয়ে বললাম, এতটা। আজকের অবসরে এগুলোই তো বেঁচে থাকার রসদ। দৈনিক 50 থেকে 70 টাকার বিনিময়ে কাজ শুরু করেছিলেন অরিন্দম। তার বছর 10 পরে পরিচালক অজিত গঙ্গোপাধ্যায়ের হংসরাজ তাকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। তবে শুরুতে নাকি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। অরিন্দম বলেছেন, আসলে ছোট থেকেই গান বাজনার প্রতি অসম্ভব ভালোবাসা ছিল। মায়ের কাছেই তালিম নিতাম। শুরুতে হংসরাজের গানের জন্য প্রস্তাব পাই, সেই মতোই প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ সিদ্ধান্ত হয় গানগুলি আরতি মুখোপাধ্যায় গাইবেন। এত কষ্ট পেয়েছিলাম, ফিরিয়ে দিই সেই অভিনয়ের প্রস্তাব। তারপরে মা বলেন, এটাই আমার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ। সত্যি তাই হলো। ভাগ্যিস সেদিন মায়ের কথা শুনেছিলাম। আজও কোনো অনুষ্ঠানে গেলে হংসরাজের গান না গেয়ে আমি মঞ্চ ছাড়তে পারি না। আজও মনে পড়ে সেই ছবির জন্য আমি পারিশ্রমিক পেয়েছিলাম 2000 টাকা। সবচেয়ে মজার বিষয় হলো, আগামী বছরে আমার ইন্ডাস্ট্রিতে 60 বছর পূর্ণ হবে, আর হংসরাজও 50 বছরে পা দেবে। উত্তম সুচিত্রা জুটি আমার সবচেয়ে প্রিয় জুটি। তাদের দুজনের যা কেমিস্ট্রি আমি দেখেছি, এখন আজকের এই ইন্ডাস্ট্রিতে এরকম কেমিস্ট্রি আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না। অনেক কিছু শিখেছি উত্তম কাকুর থেকে, অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে, অনেক কিছু পাওয়ার আছে। তাই আজও সময় পেলেই উত্তম সুচিত্রার ছবি বারবার দেখে থাকি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। কনসিডার করতে পারি ওয়ান কন্ডিশন, অভিনয় করার সময় আমাকে টাচ করবে না। না ছুলে পাঠ করবো কি করে? না ছুঁয়ে বুঝে পাঠ করা যায় না? না ছুঁইতে পাঠ করে। আর আপনি যখন বলছেন নিশ্চয়ই ছবে না। এই কৃষ্ণ খবরদার।